মাসির বাড়ি থেকে ফিরছিলাম। বাড়ি ফিরব কি ফিরব না সেটা ঠিক করতে করতেই সন্ধ্যা নেমে এসেছিল। মেসোমশাই অনেকবার বারণ করেছিলেন, কিন্তু আমি বারণ শোনবার ছেলে তো নই। মাসি মারা গেল, তারই শ্রাদ্ধের কাজে এসেছিলাম। আমাদের সাথে মাসিদের সম্পর্ক খুব ভালো ছিল না। আর্থসামাজিক পার্থক্যের কারণেই এই দূরত্ব। তবুও এই সমস্ত কার্যকলাপে পিছু হাঁটাটা বোকামি এবং সমাজের কাছে স্বার্থপরতা বলে মনে হয়। মেসো এক মুখ রুক্ষ দাড়ি নিয়ে আমাদের ঘরে যেদিন এসে দাঁড়ালেন, সেদিন ঘরে আমার বাবা মা কেউই ছিলেন না। আরে মেসোমশাই, আসুন আসুন, কি ব্যাপার আপনার এরকম অবস্থা? ঘরে নিয়ে বসিয়ে আমি প্রশ্ন করেছিলাম। তিনি ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন। তোমার মাসিমণি আর নেই বাবা, কুষ্ঠ রোগে মারা গেছে, বাঁচাতে পারলাম না। সে কি? কবে হলো? আমরা তো কিছুই খবর পাইনি। কি করে পাবে বাবা, তোমাদের সাথে তো আমাদের সম্পর্ক তেমন একটা ভালো ছিল না, তাই আমি জানাবো কি জানাবো না সেটা ঠিক করে উঠতে পারিনি। কিন্তু বাবা মা তো আজকে তারাপীঠ গেছেন পুজো দিতে। দাদিকে না জানিয়ে চলে এলাম বলে খুব ভয় করছিল, কি ভাববেন। কিন্তু ভগবান সহায়, আমি বেশিক্ষণ বসবো না বাবা, তুমি যেও। হ্যাঁ, তোমার তোমার মাসিমণির শ্রাদ্ধে। বলেই এক গ্লাস জল ঢকঢক করে খেয়ে সেদিন বেরিয়ে যান তিনি। আমি বাবা মাকে ঘটনাটা বলিনি। ঠিক করেছিলাম মাসির শ্রাদ্ধের কাজ থেকে ফিরে এসেই একেবারে জানাবো। সেই মতো কাজে নাম করে বেরিয়ে পড়েছিলাম। 1000 মতো টাকা নিয়েছিলাম। দিনে দিনে আলো থাকতেই খেয়াঘাটের কাছে এসে পৌঁছেছিলাম, কিন্তু খেয়াঘাটের দৈন্য দশা দেখে দুঃখ পেলাম। ছোটবেলায় দেখা সেই ঘাটের অবস্থা এখন জরাজীর্ণ। একটিমাত্র নৌকা দাঁড়িয়ে আছে। মাঝি আমাকে দেখেই তার ময়লা দাঁতগুলো ফেরে বলল, কোথায় যাবেন বাবু? আসেন আসেন, আমার নৌকায় আসেন। আমি আর কিছু না বলে নৌকায় উঠে বসলাম। দাম দর আর করলাম না, কতই বা নেবে। চলো মাঝি, আমাকে একটু তাড়াতাড়ি সন্ধ্যার আগেই ওপারে পৌঁছে দাও দেখি। সন্ধ্যের আগেই তো পৌঁছাতে হবে বাবু, না হলে যে বড়ই বিপদ। আমি তার কথাটার মানে কিছুই বুঝতে পারলাম না। এসব গ্রামগঞ্জের মানুষের ভয় দেখানো একটু স্বভাব, কিন্তু মাঝি বেশ কথা বলে গল্প করে সময় কাটাতে জানে। আমি কথায় কথায় আমার মাসির কথা তুললাম। তিনি বললেন, ও আপনার মাসি ছিলেন? হ্যাঁ। আচ্ছা, কি হয়েছিল আপনি কি আমাকে একটু বলতে পারেন? আমি লক্ষ্য করলাম আমার এই কথা শোনবার পর মাঝির চোখ মুখের ভাব কেমন যেন একটা পরিবর্তন হয়ে গেল। তার সরল মুখমণ্ডলের ওপর সামান্য হিংস্রতার ছাপ মুহূর্তের জন্য উঠেই আবার মিলিয়ে গেল। প্রসঙ্গ বাদ দিয়ে তিনি বললেন, তা বাবু কি এখানে প্রথমবার এলেন? পূর্বে একবার এসেছিলাম, তখন আমি অনেক ছোট। বাবু, আপনার মাসি তো পালিয়ে বিয়ে করেছিলেন তাই না? ঠিক এই প্রসঙ্গটি এতক্ষণ আমি এড়িয়ে যেতে চাইছিলাম, কিন্তু যখন উঠেই গেল তখন আর চাপা দিয়ে লাভ নেই। হ্যাঁ, ওই জন্যই আত্মীয়দের যাওয়া আসাটা কম। তা তো বটি, আমি সবই বুঝি। তবে বাবু, আমি নাম করছি না, আপনার মেসো খুব একটা সিধে লোক না। আপনি জানো কি আবার বলবেন না গো? না না, আমি আবার কি বলবো। নৌকা ভেসে যাচ্ছে। ছোয়ের বাইরে বসে মাঝির সাথে কথা বলছিলাম। চারিদিক নিস্তব্ধ, শোঁ শোঁ করে শীতল বাতাস বইছে। তার মধ্যেও মনের মধ্যে কি একটা যেন খুঁতখুঁতানি ভাব আমার। ছন্দ না মিললে যেমন হয় ঠিক তেমন। আকাশের মাঝখানে এক ফালি চাঁদ কখনো মেঘের আড়ালে যাচ্ছে, আবার বেরিয়ে আসছে। এমন সময় হঠাৎ করেই আমার দৃষ্টিটা গিয়ে পড়ল দূরে। অন্ধকারে কালো একটা কি যেন বারবার ডুবছে আর উঠছে। আমার বুকটা ছ্যাঁত করে উঠল। আমি আমার দৃষ্টিটা আরও ক্ষীণ করে বিষয়টা দেখবার চেষ্টা করলাম। অবয়বটি কি মানুষ? সে কি জলে ডুবে যাচ্ছে,
বাবু আমরা চলে এসেছি, নেমে পড়ুন। মাঝি ডাকে আমার হুঁশ ফিরল। দেখলাম ওপারে এসে গেছি। আমি নেমে পড়লাম। পয়সা দেবার সময় জিজ্ঞাসা করলাম, আবার ওপারে যাবে নাকি? না বাবু, আজ আর হবে না। রাতের বেলায় যাওয়ার সাহস হয় না। জান বাঁচলে তারপর না পয়সা আসবে। মেসোমশাইকে আমার ওখানে যেরকম দেখেছিলাম, এখানে এসে কিন্তু তার ভাবটাই অন্যরকম। গ্রামের একপাশে বাড়িটা, আশেপাশে জনবসতি অনেকটাই দূরে। আমি যেতেই আমাকে দেখে বলল, এসে গেছো? হ্যাঁ, তা ঘরে তো খাবার কিছু নেই, মিষ্টি টিষ্টি কিছু এনেছো আশা করছি। ভদ্রতা রেশটুকু নেই। যদিও এসবের জন্য আমি প্রস্তুত ছিলাম। আমি আমার সাথে যেটুকু খাবার নিয়ে গেছিলাম সেটাই খেয়ে মাটির ঝুপড়ির একপাশে শুয়ে পড়লাম। মনে মনে চিন্তা করলাম, যে করি হোক কালকের শ্রাদ্ধের কাজটুকু শেষ করেই চলে যেতে হবে। রাত তখন অনেক গভীর। ইতিমধ্যে পথশ্রমের ক্লান্তিতে আমি ঘুমিয়ে গেছিলাম। হঠাৎ দুজনের হাসির শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। সালা, ও বেটাকে এখানে এনেছি কিছু টাকা হাসিল করবার জন্য, বুঝলি? হ্যাঁ, এই যেমন বৌদিকে দিয়ে আনাতে তেমন তো এই মালটার কাছে অনেক পয়সা আছে। আছে আছে সালা, শ্বশুরের কাছ থেকে কেমন টাকা হাসিল করতাম মনে আছে তো? ওই মেয়েটাকে তো ওই জন্যই ফাঁসিয়ে বিয়ে করে নিয়েছিলাম। কিন্তু শ্বশুরটাও একসময় সাবধান হয়ে টাকা দেওয়া বন্ধ করলো, তারপরই তো। এই সব কথাগুলোই আমি শুনতে পাচ্ছিলাম। গলা দুটো আমার চেনা, একটা মাঝির আর একটা মেশোর। তার মানে এই আলোচনাটা আমাকে নিয়ে হচ্ছে। কিন্তু ওরা মাসিকে দিয়ে টাকা আদায় করতো মানে? এমন সময় একটা অপরিচিত কণ্ঠ কানে এলো আমার। বাবারা, আমি কি পেতে পারি? বড্ড তেষ্টা পেয়েছে। এবার আমি ঘরের জানালার একটা ছিদ্র দিয়ে দেখলাম যে একজন সাধু গোছের লোক, গায়ে লাল বস্ত্র, মুখে এক মুখ দাড়ি। মেশো ফ্যাক ফ্যাক করে হেসে বলল, আরে কে রে বাবা? সাধু ফাধু আবার কোত্থেকে এলো রে বাবা? হ্যাঁ, এই গুরু, এই মনে হচ্ছে আজকে বেশি খেয়ে ফেলেছি মাল, বুঝলে? শোনো বাবারা, তোমরা যদি আমাকে সুরা দাও তাহলে আমি তোমাদের ওই গুপ্তধনের সন্ধান দেব। গুপ্তধনের কথা শুনে মেশো আর মাঝির চোখ দুটো চকচক করে উঠল। আরে বসুন বসুন, আগে বলবেন তো। এই বেটা, মাল ডাল। মাঝি লোকটা সুরা একটা গ্লাসে ঢেলে গ্লাসটা এগিয়ে দিল সাধুর দিকে। সাধু সেটা গ্রহণ করেই ঝাঁকুনি দিয়ে উঠল। একই দেখছি আমি। বাবারা, তোমাদের যে ঘোর বিপদ আসতে চলেছে, আমি তোমাদের পেছনে একটা কালো ছায়া দেখতে পাচ্ছি। বিপদ? কেমন বিপদ বাবা? তোমাদের উপর কোনো এক প্রেতিনীর প্রচণ্ড আক্রোশ আছে। সে সব সময় তোমাদের পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। সুযোগ পেলেই তোমাদের ঘাড় মটকাবে। বাবা বাবা, আমাদেরকে উদ্ধার করুন বাবা। আমি এতদিন কাউকে বলিনি। একদিন কি হয়েছিল জানেন? কি হয়েছিল? সে রাতে আমি কোনো যাত্রী পাইনি। খেয়াঘাটে আমি নৌকাটা বেঁধে বসে আছি। একটু ঘুম ঘুম এসেছে, এমন সময় আমি শুনতে পেলাম একটা মেয়ে ডুকরে ডুকরে কাঁদছে। আমার চোখটা চড়াম করে খুলে গেল। আমি দেখলাম খেয়াঘাটের উপর সাদা কাপড় পরে একটা মেয়ে হাঁটুতে মাথা গুঁজে বসে বসে কাঁদছে। কে গো মেয়ে তুমি? আরে কাঁদছো কেন? কোথায় যাবে নাকি? হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম, কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না। সে কেঁদেই চলেছে। আমি আর থাকতে না পেরে নৌকা থেকে নেমে ঘাটের দিকে গেলাম। কাছাকাছি যেতেই মেয়েটি মুখ তুলে আমার দিকে চাইলো। আর আমি যা দেখলাম তাতে আমার বুকে রক্ত জল হয়ে গেছিল। আমি দেখলাম একটা পেতনি। কি ভয়ানক দেখতে মুখটা। চোখ দুটোর আগে দপদপ করে জ্বলছে। মুখের ভেতর থেকে গো গো করে শব্দ হচ্ছে। আমি ভাবলাম এই বুঝি আমাকে মেরে দিল।
চিৎকার করতে গিয়েও আমার মুখ দিয়ে আওয়াজ বেরোলো না। আমি আমি অজ্ঞান হয়ে সেখানেই পড়ে গেলাম। জ্ঞান যখন ফিরল তখন ভোর রাত। তারপর থেকে আমি আর রাতের বেলায় নৌকা নিয়ে যাই না। আমাদের এক্ষুনি খেয়াঘাটের ওপর একটা সাধনা করতে হবে, না হলে ওই প্রেতিনী সুযোগ পেলেই তোমাদের। না না, ওসব কিছু করবার দরকার নেই। কেন? আমি বারণ করেছি তাই। ওসব কিচ্ছু করবার দরকার নেই, আর আমি এই রাতের বেলায় খেয়াঘাটে যাব না। ভয় করছে নাকি? ভয়? আমার ওসব ভয় টয় কিছুই করে না, ঠিক আছে? তাহলে তুমি যাবে না কেন? এবার রাগে ফেটে পড়ল মেশো। কোমর থেকে একটা ছোঁড়া বের করে সাধুর দিকে দেখিয়ে হিংস্রভাবে বলল, এই সালা সাধু, তুই কি ভেবেছিস সালা তোকে আজকে মেরেই ফেলবো? হঠাৎ চারিদিক কাঁপিয়ে একটা মেয়ের গোঙানির শব্দ ভেসে এলো। কি ভয়ঙ্কর সেই আওয়াজ! তার সাথে প্রচণ্ড জোরালো বাতাস বইতে শুরু করলো। কি ভেবেছিস নিজের স্ত্রীকে খুন করে খেয়াঘাটের জলে ফেলে দিয়ে তুই বেঁচে যাবি? এরপরেই শূন্য থেকে আবির্ভূত হলো সেই প্রেতিনীর। হুবহু মাঝির বর্ণনার সাথে মিলে যাচ্ছে। তাকে দেখে আমার পাও কাঁপতে শুরু করলো। তারপর কিছু বুঝে উঠবার আগে সেই প্রেতিনী সাধু বাবার কথায় যিনি আমার মাসিমণি, সে ঝাঁপিয়ে পড়ল মেশোর উপর। লোকটাকে আমার মেশো বলতে ঘেন্না হচ্ছে। প্রেতিনী তাকে বারবার আঘাত করতে করতে ঘাটটা মট করে মটকে দিল। এই দৃশ্য দেখে মাঝি চিৎকার করে সেখান থেকে পালিয়ে যেতে গেল, কিন্তু সে পালাতে পারল না। প্রেতিনী তাকেও শেষ করে দিল মুহূর্তের মধ্যে। তারপরেই তোমার প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে। তুমি এবার নিশ্চিন্তে তোমার প্রেত শরীর ত্যাগ করতে পারো। সাধু বাবার ক্ষমতাতেই বোধ হয় নৌকাটা এমনি এমনি চলছে। আমি আর সাধু বাবা মুখোমুখি বসে আছি। সাধু বাবা বললেন, তোমার মাসিমণিকে প্রচণ্ড অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে বেঁচে থাকতে। লোকের বাড়ি বাড়ি ঝিগিরি করে টাকা পয়সা এনে ওই ছোট লোকটার হাতে দিত, আর ও ওর বন্ধুর সাথে ফুর্তি করে ওড়াতো সব কিছু। তোমার দাদু বেঁচে থাকতে টাকা পাঠাতেন তোমার মাসিকে, কিন্তু মারা যাওয়ার পর তোমার মাসি পালিয়ে গিয়ে একটা লম্পটকে বিয়ে করেছিল বলে কেউ তার সাথে সম্বন্ধ রাখতে চায়নি, কিন্তু তোমার দাদু তা পারেনি। কথায় কথায় অনেক গোপন কথাই জানিয়ে দিলাম। কলঙ্কের কথা কেউ বলতে চায় না। সত্যি বলতে মাসির ভাগ্যটাই খারাপ।